বক্তব্য রাখছে বিএনপি চেয়ারপারসন জনাব মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তারা
তাদের চরিত্র। কাজে আওয়ামী লীগ মানে হল সন্ত্রাস, আওয়ামী লীগ মানে হল দুর্নীতি, আওয়ামী লীগের মানে হল লোটপাট, মানুষের জমি জায়গা দখল, আওয়ামী লীগ মানে হল নারী নির্যাতন, ধর্ষণ, আওয়ামী লীগ মানে হল গুপ্ত হত্যা। আওয়ামী লীগ কাজে কোন ভালো কাজ আওয়ামী লীগ আশা করে না। আওয়ামী লীগ মানে শেয়ার বাজারে জনগণের টাকা লুট, এই হল আওয়ামী লীগের চরিত্র। আওয়ামী লীগ মানে হল দুর্বৃত্ত, চুয়াত্তরের দুর্বৃত্ত আওয়ামী লীগ করেছে। আমরা কি জিজ্ঞেস করতে পারি, এই যে চুয়াত্তরের লক্ষ লক্ষ মানুষকে না খেয়ে মারলেন, তার জবাব, তার শাস্তিও আপনাদের পাওয়া উচিত। কেন আপনারা তো ক্ষমতায় ছিলেন? এতগুলো মানুষ না খেয়ে মরবে কেন? আমাদের সন্তান বিদেশ থেকে তো অনেক সাহায্য এসেছিল, সেই সাহায্য আপনারা খেয়ে মোটা তাজা হয়েছে, আর দেশের মানুষ না খেয়ে মরেছে। এখন একই অবস্থা। আপনারা আপনাদের মনোনীত ভোট করেছেন, এদেশে চাউলের দাম বাড়িয়ে গেছে, বিএনপি ক্ষমতায় থাকছে 16 টাকা কেজি চাউল রেখে দিয়েছি আমি। আর মনোনীত করতেছেন আপনাদের আন্দোলনের ফসলের সরকার 40 টাকা বাড়িয়েছে, আমরা তাদের পথ অনুসরণ করে 50 টাকা করেছে। কাজে আছে মানুষ না খেয়ে আছে। যখন দেশের মানুষ না খেয়ে আছে, যখন মানুষ প্রতিনিয়ত দ্রব্য মূল্যের জন্য, এই সাংবাদিক ভাইয়ের এখানে আছে, পত্রিকার পাতা খুললে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি। আগে শুনলাম দ্রব্য মূল্যের লাগানের পাগলা করা, এখন দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি নিয়ে আর লিখতে দেয় না। পরে দ্রব্য মূল্য নাকি জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে। 50 টাকা সেটিতে চাউল ক্রয় ক্ষমতার মধ্যে 16 টাকা নিয়ে তখন লাফালাফি করেছিলেন, আর এখন 50 টাকা হয়েছে, সেটাকে বেশি বলছে, কম বলছে। কারণ একদম দ্বৈত চরিত্র, তাদের বিশ্বাস করা যায় না। প্রিয় ভাইরা, 50 টাকা কেজি চাল, প্রতিটা জিনিসের দাম বেশি, কোন সত্যি 50 টাকার নিচে নাই। এই গরিব নিম্নমজুর, রিক্সা শ্রমিক, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবার আছে, 2 বেলা কোন রকমে শুধু ভাত আর ডাল খাচ্ছে সত্যি। কাঁচামরিচ পর্যন্ত 200 টাকা কেজি এখন। যে কাঁচামরিচ আপনারা 5 টাকা কেজি দেবেন বলে ওয়াদা করেছিলেন, আর 10 টাকা কেজি চাল খাওয়াতে চেয়েছিলেন, সেই ওয়াদা রক্ষা করছেন না। যদি ওয়াদা রক্ষা করতে না পারে ভুলে যান। শুধু সেই ওয়াদা ওই দেশের গরিব মানুষেরা পায় না। আপনার লোকজনেরা সব বিক্রি করে দেয় বাজারে। আপনারা দুর্নীতি দোকানের খবর দেন, তাহলে আপনার এই যে গোয়েন্দা বাহিনী শুধু আমাদের পেছনে না করে আপনার লোকের পেছনে গোয়েন্দা বাহিনী লাগান, তাহলে টের পাবে যে আপনার লোকেরা কি করছে না করছে। কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি সব বাজারে নিয়ে তারা বিক্রি করে দেয়, গরিব মানুষকে একটুও দেয় না। এই হল তাদের অবস্থা। আর টেন্ডারবাজি, দখলদারি, নারী নির্যাতন, এমনকি একটি হিন্দু সম্প্রদায়ের উপরও এখন নির্যাতন চলছে। তাদের জমি জায়গা, ঘর বাড়ি, মন্দিরের জায়গা পর্যন্ত মন্দির সব দখল করছে তারা ভাবে এরা যাবে কোথায়? এদেরকে এরা যতই করছে কেন আমাদেরকে এদের ভোট দিতেই হবে। কিন্তু তারা মানুষ, আমি বিশ্বাস করে এই হিন্দু ভাই দেখতে আহ্বান জানাবো, এই আওয়ামী লীগের মতো যেই নামদের ছেড়ে সরে আসছেন, দেখেন আপনারা অনেক ভালো থাকে, অনেক নিরাপদে থাকে, অনেক উন্নতি করতে পারবে। কিন্তু আওয়ামী লীগ সঙ্গে থাকলে শুধু আপনাদের অত্যাচার নির্যাতন বাড়বে, পক্ষান্তরে কিছুই পাবেন না। আমরা খবরের কাগজে দেখেছি, শাস্ত্রে রয়েছে পুজো মন্দিরের পর্যন্ত আওয়ামী লীগের লোকেরা এই নারীদের উপরে
লাইট দিল তাহাদের জন্য তারা অত্যাচার করেছিল। এই হলো আওয়ামী লীগের চরিত্র। প্রিয় ভাই বোনেরা, প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করে যে আপনি 2010 সালে ভারতে গিয়েছিলেন, কি কি চুক্তি করেছেন, কি কি গোপন চুক্তি করেছেন, কেন সেই চুক্তিগুলি প্রকাশ করা হয় নাই জনসম্মুখে? তখন সংবিধান ছিল, কথা ছিল সংবিধানের ধারায় ছিল যে কোনো চুক্তি কোনো দেশের সঙ্গে করলে জাতীয় সংসদে সেইটা উত্থাপন করতে হবে, কিন্তু জাতীয় সংসদে তিনি সেইটা উত্থাপন করেননি। তারপরে সংবিধান পরিবর্তন করে এই ধারা উঠিয়ে দিয়েছে যাতে আর প্রয়োজন না করে। আপনি কি কি গোপন চুক্তি করেছেন, এই যে ভারতের প্রধানমন্ত্রী এসে গেল তার সঙ্গে, এটাও জনসম্মুখে প্রকাশ করবেন না। কাজে আপনি মনে করেন না ক্ষমতায় আসেন বলে যা ইচ্ছা চুক্তি করবেন আর তাই বাস্তবায়ন করবে। আমিও বলতে চাই, চুক্তি আপনারা করতে পারেন, কিন্তু চুক্তি বাস্তবায়ন করবার জন্য প্রয়োজন জনগণের সহযোগিতা। কাজে যা চুক্তি করেন না কেন সেই চুক্তি শুধু কাগজের কলমে থেকে যাবে, কাগজে রয়ে যাবে, বাস্তবায়ন জনগণ হতে দেবে না। যদি দেশের স্বার্থ জনগণের সাথে পরিপন্থী হয় এই চুক্তি। এই সরকারের শুধু পদে পদে ব্যর্থতা, কোন কিছু নেই। সেই জন্য এই সরকার এখন শুধু বিচার আর আচার। কেন আদালতের মধ্যে হাতের মুঠায় যাবে, সব তাদের দলীয় দল দেখিয়েছে, দলীয় দলকে দিয়ে তারা যেভাবে বলে তারা সেইভাবেই দায় দেয়। আজকে আমরা কোনো ন্যায় বিচার পাই না। এই যে একটু আগে একজন বক্তা বলে গেলেন, তাদের 8,000-এর উপরে মামলা তারা প্রত্যাহার করেছে, আর বিএনপি এবং অন্যান্য দলের নেতাদের নামে মামলা প্রত্যাহার তো হয়ই নাই, বরং নতুন করে মামলা দিল। এই যে আমরা জনগণকে মনে করে এই নতুন প্রজন্মকে বলতে চাই, আমরা বিরাট কাজ করছি, মানবতা বিরোধী কাজে আমরা বিচার করছি, রাজকার্যের বিচার করছি। আগে আমরা জানতে চাই যে আমরা কি যারা সত্যিকার মানবতা বিরোধী কাজ করেছে তাদেরকে ধরেছেন সবাইকে? তাহলে তো প্রথমেই উচিত নিজের ঘর থেকে এবং নিজের দল থেকে কাজ শুরু করা, প্রথম সেটা। তারপরে মানবতা বিরোধী হলে সেই যে ট্রাইব্যুনাল করেছে এটাও তো আন্তর্জাতিক মানে, সেই ট্রাইব্যুনাল যে আন্তর্জাতিক মানে রয়েছে, বিদেশিরা বলেছে এটা হয় না। এটা সম্পূর্ণভাবে একটা এই দলীয় লোকদের দিয়ে একটা ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, আর কিছু লোককে টার্গেট করে রেখেছে যে তাদেরকে বলে শাস্তি দেবে। আজকে তারা মতিউর রহমান নিজামী, তারপরে মুজাহিদ তাদেরকে বলেন তারা স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। আমি জানতে চাই, তাহলে আমরা যখন 91-93 ক্ষমতায় ছিলাম তখন ওই মুজাহিদকে একটা পাশে বসিয়েছিলেন কেন? নিজামীকে একটা পাশে বসিয়ে আন্দোলন করেছে কেন? আপনার রাষ্ট্রপতি স্বাধীনতা পক্ষের শক্তি হয়, জনগণের কথা বলে শুধু তাই না, এই তত্ত্বাবধায়ক সরকারের জন্য আজকে উঠিয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের জন্য কত আন্দোলন করেছেন। এই আন্দোলনের সাথে ছিল এই আওয়ামী ছিল, ছিল জামায়াত ইসলামীকে সাথে নিয়ে তত্ত্বাবধায়কের জন্য আন্দোলন করেছেন। তখন তারা স্বাধীনতা বিরোধী ছিল না, তখন তারা ছিল না। এখন কি করে হঠাৎ করে তারা স্বাধীনতা বিরোধী সব হয়ে গেল? শুধু তাই নয়, 86 সালে নির্বাচনে যখন পার্লামেন্ট নির্বাচনে কেউ যায় না, তখন ওই
নিজের নিজেকে হাত ধরে নেমে বলেছিলেন, আসেন আমার সাথে আসেন, নাহলে তো আমার বুক রক্ষা হয় না। এই তখন নির্বাচন করেছিলেন, তখন বিরোধিতা হয় না। তবে আজকে কিসের জন্য হচ্ছে তাই আমি বলতে চাই যে ইসলামী মুজাহিদ শহীদ সহ আরো আমাদের দলের কাজে এবং আব্দুল সালাম কিন্তু মিথ্যা মামলা দিয়েছে, তাদের কিন্তু সকলের নামে মিথ্যা মামলা দিয়ে তারা জেলখানে রেখে তাদের নির্যাতন চালিয়ে তাদেরকে বিশ্বাস করতে আদায় করতে চায়। কিন্তু বলতে আমি বলতে চাই তারা কোন অন্যায় করেনি, তাদেরকে শুধু বিশ্বাস করতে আদায় করা যায় না। আর যারা সরকারের আদেশ নির্দেশ অনুযায়ী এইভাবে জাতীয় নেতৃত্বের উপরে নির্যাতন করছেন, তাদের উদ্দেশ্য বলতে চায় ভুলে যাবেন না, এই আওয়ামী লীগ চিরদিন ক্ষমতায় থাকবে না, চিরদিন আর বেশি দিন ক্ষমতায় থাকবে না। তখন তারা নিজেরা আরো করবে না, আপনাদের সাথে দিয়ে চালাবে, আপনাদের সাথে যারা সময় থাকবে না, আপনারা কোথায় যাবেন তখন? তাদের সময় থাকতে সাবধান। প্রিয় ভাইরা, আমরা জনসভা করতে চলে যাই না, হরতাল করতে গেলে মিছিল করতে যায় না, আমরা মিছিল করতে পারবো না, পিকেটিং করতে পারবো না, আমাদের পিকেটিং করতে তো লাগে না, তারা জনগণ মিলে স্বতঃস্ফূর্ত ভাবে হরতাল করে, দোকানপাট গাড়ি ঘোড়া সব কিছু প্রতিষ্ঠান বন্ধ থাকে, এমনকি ঘর থেকে বেরোয় না, আমাদের পিকেটিং করতে হয় না। এই আওয়ামী লীগের লোকজন তারা রাস্তায় মিছিল করে, অস্ত্র শস্ত্র সহ আগে কিছু পুলিশ নিয়ে তারা মিছিল করে। কি বীর বাহাদুর! আওয়ামী লীগের অস্ত্র নিয়ে আবার আগে কিছু পুলিশের মিছিল করে তিনারা বাহাদুরি দেখায়। আমি বলতে চাই, ওই অস্ত্র সরান, পুলিশ সরান, রাস্তায় মিছিল করেন, দেখেন কার মিছিলের সাহিত্য জনগণ, কার সেই সাহস নেই। আপনারা মনে করেন না যে গোপন শক্তি করবেন, সব কিছু দিয়ে দিবে, সব কিছু দিয়ে দিবে, আর তারপরে আপনাদের তারা মোটেই নয়। সেই সবটা ভুলে যায়। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার পরিবর্তন করেছেন কিসের আশায়? কিসের আশায়? বলে তিনাদের একজন নেতা বলে তত্ত্বাবধায়ক সরকার একটি অসাংবিধানিক সরকার, তারা নাকি অত্যাচারী। সেই কোন তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছে? তারা বলছে মনিরুদ্দিন ফখরুদ্দিনের কথা। আমি বলবো মনিরুদ্দিন ফখরুদ্দিন তত্ত্বাবধায়ক সরকার নয়, তারা একটা অবৈধ অসাংবিধানিক সরকার ছিল। মনিরুদ্দিন ফখরুদ্দিন, তাদের মনিরুদ্দিন ফখরুদ্দিনের বিচার করা অবৈধভাবে ক্ষমতা দখল করার জন্য। আর এই অবৈধভাবে ক্ষমতাকে যারা বলেছে বৈধতা দেবে, আন্দোলনের সাহায্য করেছে, আন্দোলনের ফসল বলেছে, তাদেরও তাদের সঙ্গে বিচার করতে হবে। তারাও অন্যায় করেছে, তার জন্য তাদের সঙ্গে বোঝাপড়া করে মুক্তি লাভ করা যায়, ক্ষমতায় আসায় যায়। আমরা জানতে চাই এই যে তথ্যটা বেরিয়েছে, এই তথ্যের উত্তর আপনাদের কোথায়? কি বেরিয়েছে? 2008 সালে 29শে ডিসেম্বর নির্বাচনের আগে পাশের দেশ থেকে নাকি বস্তা বস্তা টাকা আর তাদের পরামর্শ, মনিরুদ্দিন ফখরুদ্দিনের পরামর্শে তাদের সব শেষ করা জিনিসের মধ্যে দিয়ে তাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে। দুইটি কারণে, একটি হল মনিরুদ্দিন ফখরুদ্দিনের বৈধতা, তাদেরকে বেনিফিট দেওয়া, তাদের বিচার না করা, আরেকটি হল যারা বস্তা টাকা দিয়েছে তারা যা চাইবে সব কিছু তাদের পিছিয়ে দেওয়া। এই দিনের প্রতিকে আমি ধন্যবাদ জানাবো তাদেরকে, তারা তাদের মাটি রক্ষার জন্য যেভাবে সংগ্রাম করছে, মাটি রক্ষার জন্য যেভাবে সংগ্রাম করে তাদের নিজেদের মাটির রক্ষা করছে, গ্রাম রক্ষা করেছে। আপনি দেখেছেন আমাদের
বিডিআরকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে, যাতে বিডিআর সীমান্তে সেভাবে কাজ করতে না পারে। সেজন্য বিডিআরকে ধ্বংস করেছে বিচারের নাম হচ্ছে প্রহসন। আসল যারা খুনি সব খুনিদেরকে বিদেশে পাচার করেছে, এখনো কেউ দেশের মধ্যে আছে ঘোরাফেরা করছে নিরাপদে, কারণ সংখ্যায় তারা। কিন্তু এই বিডিআর হত্যার বিচার একদিন না একদিন হবেই হবে এই বাংলাদেশের মাটিতে। তাই আজকে সীমান্ত অরক্ষিত, সীমান্ত দিয়ে আসে আগে সেন্সিটিভ মাদক আর পচা জিনিস আসে, আর বাংলাদেশ থেকে সব ভালো ভালো জিনিস ওই দেশে চলে যায়। আমাদের দেশে এমনকি ডিজেল পেট্রোল পর্যন্ত ওই দেশে চলে যায়। এই হল অবস্থা। আজকে তারা একটাই পরিকল্পনা করেছে, এই বাংলাদেশকে অঙ্গরাজ্য তারা করতেছে না, পঙ্গু বানিয়ে তারা তাদের ওই দেশ থেকেই তারা শাসন করবে। তারা শাসন করবে। এখানে প্রধানমন্ত্রী নয়, নামের প্রধানমন্ত্রী, কিন্তু তার সাথে মুখ্যমন্ত্রী থাকবে এখানে। এরকম তাদের পরিকল্পনা। সেই পরিকল্পনা নিয়েই তারা এগিয়ে চলেছে। কাজেই সেই জন্যই দেখেছে, যখন প্রধানমন্ত্রী আসলো ভারতে, তাদের সঙ্গে আলাপ আলোচনায় অনেক কিছু তিনারা দিয়ে দিলেন, কিন্তু দেশবাসী জানে না। তাই বলছি, তিনারা দিতে পারে, ক্ষমতায় বসিয়েছেন আপনারা, কিন্তু সেই দেওয়া নয়, সেটা বাস্তবায়ন করা যাবে না। জনগণ সেটা করতে দেবে না। দেশের স্বার্থের পরিপন্থী হল। আমি বলতে চাই যে বাংলাদেশে এই যে আসামের গোঘই মুখ্যমন্ত্রী, তিনি আমাদের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন। কেন ধন্যবাদটা জানালেন জানেন? তিনি পেলেন, আমাদের প্রধানমন্ত্রী পেলেন 357 একর জমি। তার বিনিময়ে আমাদের প্রধানমন্ত্রী তিনাকে দিয়ে দিলেন 1239 একর জমি। এতটুকু একটা দেশ, তার উপরে আমার দেশের জমি যদি তাদেরকে দিয়ে দেয়, তাহলে কি হবে? প্রধানমন্ত্রীকে নিজের সম্পদ ছিল সেটা যে দিয়ে দিলেন তিনি, তাই সেগুলি তিনি তাকে ধন্যবাদ জানালেন। এরকম ভাবে এর আগে মৌলগুলো যা দিয়ে দেওয়া হয়েছে, তার বিনিময়ে আমরা কিছু পাইনি। বিভিন্ন জায়গায় জমি দেওয়া হচ্ছে, কিন্তু সেটা আমাদের বাংলাদেশে প্রতিনিয়ত সীমান্তে গুলি করে হত্যা করা হচ্ছে, পাথর মেরে হত্যা করা হচ্ছে, কাঁটাতারের বেড়ায় আমাদের দেশে বাংলাদেশিদের ছুঁয়ে রাখা হচ্ছে, কিন্তু এর প্রতিবাদ করার পর্যন্ত সাহস পায় না। কেন? এই দেশের পররাষ্ট্রমন্ত্রী, মন্ত্রণালয় এবং সরকার, এটা কি স্বাধীন দেশ নয়? তারা প্রচার করত, আমরা তাদের সমর্থন করলে আমরা সহযোগিতা দিতাম, সাহস দিতাম, কিন্তু তারা তো সেই সাহসই পায়নি। কারণ তারা ভাবে যদি এটা করলে তাদের আবার চাকরি চলে যায়, সেই ভয়ে তারা করে। এই হল দেশের প্রকৃত চিত্র। তাই আজকে আমরা শুরু করে দিয়েছি, যে গভীর দেখেছি, যদি সরকারের চিন্তাধারা পরিবর্তন হয়, শেয়ার মার্কেট মনে করলে দেশের মানুষকে না খাইয়ে রাখছে, বলে দেশের মানুষ 4 বেলা খায়, দেশের মানুষ 2 বেলা ঠিক মতো খেতে পারে না। আপনার মন্ত্রীরা এমপিরা সবরা আপনারা আমাদের বলল 4 বেলা রুটি খায়, কিন্তু অন্য লোক 2 বেলাও খেতে পায় না। আজকে মধ্যবিত্ত শ্রেণীর শিশুরা আমিষ পর্যন্ত, গোশ, মাছ, ডিম, দুধ, সেটা পর্যন্ত তারা তাদের ছেলে মেয়েদেরকে দিতে পারছে না। জিনিসের দাম এত বেশি কিনা, ফলে কি হবে? এরা আগামী দিনে মেধাহীন হবে, তারা নানারকম রোগ দেখা দিবে, পঙ্গু হবে, তারা দৃষ্টিহীন হবে। এইভাবে একটা দেশকে পরিকল্পিত করতে ধ্বংসের দিকে নিয়ে যেতে চায়। তাই বলতে চাই, বন্ধ করুন দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্র, দেশের মানুষের বিরুদ্ধে। কথায় কথায় মামলার ভয় দেখা, এই মামলার ভয় বন্ধ করুন। অনেক হয়েছে
কত মামলা দিবেন? ওই যে বলেছে সবাই যে মামলা দেবেন, আপনারা পথ দেখাচ্ছেন, আপনারা যে পথ দেখিয়ে যাবেন সেই পথ সবসময় অনুসরণ না করে কিছুদিন তো করতেই হবে। মানুষ চায় সেটা বলেছে যেটা প্রাপ্ত করেছে জনগণ যা চাইবে কিছু তো সেটা করতেই হবে। কাজে এই অবস্থার দিকে নিয়ে শেষ না, রাজনৈতিক নিপীড়ন বন্ধ করুন, পুলিশকে এই জুলুম অত্যাচার বন্ধ করুন, আমাদের শান্তিপূর্ণ হরতালের পরে এই জনগণের করে কিভাবে নির্যাতন করা হয়েছে তার বসে করবো ঠিক হয়নি। তারপরে কয়েকদিন আগে দেখলে যে পুলিশ একজন পথচারী, তিনি হরতালের কাছে যাবে না, তিনি একজন পথচারী চাকরিজীবী, তার গলার মধ্যে কিভাবে বুক দিয়ে চেপে ধরেছে, আমি জানতে চাই পুলিশ বাহিনীকে তাদেরকে অধিকার দিয়েছে। যদি মন্ত্রী দিয়ে থাকে তাহলে মন্ত্রীকে জবাব দিতে হবে। আমাদের পুলিশ বাহিনীকে বলতে চাই, পুলিশ বাহিনী আপনি জল মুক্তি করেছে ওই ভূতের আপনাদের ইউনিফর্ম হয়েছে জনগণের টাকায়, আপনাদের ইউনিফর্ম আপনাদের গাড়ি সব কিছু, আর আপনারা জনগণের উপরে নির্যাতন করবে, এটা চলতে পারে না, চলতে যাওয়া যায় না। তাই আজকে আমরা আন্দোলন করতে বাধ্য হয়েছি, আপনারা ঠেলে দিয়েছেন আমাদেরকে আন্দোলনের পথে, সেজন্য রোড মার্চ শুরু করেছি। আর আমরা যে কোনো কর্মসূচি শুরু করার আগে আমরা সিলেটের শাহজালাল বাবার মাজার জিয়ারত করে আমরা আমাদের কর্মসূচি শুরু করেছি। গতকাল রাস্তায় যে জনতার ঢল দেখেছি, আজকে সারা খুলে শূন্য আমাদের দেখে আসার পথে, সেখানে জনতাকে আসার পথে কিছু লোক রাস্তায় দাঁড়িয়েছে, মাঠে জায়গা নেই, আর ওই দিকে সব শূন্য, সব কিছু খালি। কাজে আজকে জনতার ঢল নেমেছে, কিভাবে এই ঢল বন্ধ করবে, কিভাবে মামলা দিয়ে আসামের ভয় দেখাবে। আপনারা বলতে চান যে আপনাদের এই সিলেটের উন্নয়ন, এই সিলেটের সব উন্নয়ন হয়েছে বিএনপি সরকারের সময় হয়েছে, আর তার মুখ্য ভূমিকা পালন করেছে আপনাদের কিছু সন্তান করেছে। কাজে সমস্ত উন্নয়ন সিলেটের রাস্তা এখনো ভালো আছে, আমরা বলছি আপনারা দুনিয়ার রাস্তা খারাপ কেন? মেনটেন্সের টাকা পর্যন্ত চুরি করে খেয়ে ফেলেছে, আর এখন সে কথা বললে দোষ। এই যে বলেন কোন সময় থেকে আগে হয় নাই, 50 টাকা বন্ধ করে দিয়েছে, বলেছে যে যারা তদন্ত করতে গেলে দুর্নীতি হয়েছে, দুর্নীতি যারা পেয়েছে সেজন্য তারা টাকা বন্ধ করে দিয়েছে, দুর্নীতি তদন্ত শেষ করা পর্যন্ত কিছু হবে না। আপনার শেয়ার মার্কেট লুট করবে, সেতু টাকা দিবে, তারপরে ওই যে বিদ্যুতের বসাবে সেখান থেকে টাকা দিবে, আর কত বিনা টেন্ডারে অর্থাৎ টেন্ডার ছাড়া সেইটারও ঠিক আপনারা ইন্ডিভিজুয়ালিটি দিয়েছে, অর্থাৎ চুরি করার জন্য ইন্ডিভিজুয়ালিটি দিয়ে দিয়েছে। এই হলো আপনাদের সুশাসন। কাজে আজকে আমাদের সুশাসন নয়, আমাদের সুশাসন, আমাদের জুলুম জালেম অত্যাচারী সরকার, এই জালেম অত্যাচারী সরকারের হাত থেকে দেশকে বাঁচা। এই যুবসভায় কি তোমাদের ভবিষ্যৎ? এই আওয়ামী লীগরা তোমাদের কথা দিয়েছিল তোমাদের ঘরে ঘরে চাকরি দিবে, যে চাকরি তোমাদেরকে, তবে কেন তোমরা করবে না? এই আওয়ামী লীগ থাকলে তোমরা কেউ চাকরি পাবে না। কেন? এই নাম করতে স্বাধীন থাকবে, কিন্তু সব অন্য দেশে দখলে নেবে, তারা সব বড় প্রতিষ্ঠানে থাকবে, আর তোমরা একজন আইটি ইঞ্জিনিয়ার হয়েও, তোমরা কম্পিউটার এক্সপার্ট হয়েও তোমরা কেরানির চাকরি আর ওই ঘুরের চাকরি ছাড়া, ক্লাসের চাকরি ছাড়া কিছুই পাবে না। তাই আমি বলতে চাই, আমার দেশের মানুষের অভিজ্ঞতা আছে, এবং এই যুবসভা দেশ এদের
সরকার করতে পারবে। এটি প্রতিটি রাজনৈতিক দলের দাবি, এটি জনগণের দাবি। তবে সেই তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে এই দেশে নির্বাচন হবে। সেই দেশে নির্বাচনে সেই ভোট জনগণ যাকে করবে তারাই ক্ষমতায় আসবে। তারপরে এই যে আপনাদের কার্যকর নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশন বাতিল, নতুন নির্বাচন কমিশন করতে হবে এবং সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। একতরফা নির্বাচন কমিশন গঠন করলে সেটা গ্রহণযোগ্য হবে না, তার অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না। আরেকটা চুরি করার জন্য পথ আরেকটা বের করছে। কত রকম যে চুরির ক্ষমতা সহজ বের করছে, তারপরেও তো ক্ষমতা থাকতে পারবেন না। ওই যে ইলেকট্রনিক ভোটিং সিস্টেম ইভিএম, ওইটা আপনাদের ওই যে চামচা তত্ত্বাবধায়ক সরকারের আর ইলেকশন কমিশনের যে আছে আপনাদের চামচা, তারা নাকি করতেছেন এই ইভিএম ইলেকশন করাবেন। আমরা বলছি এটা এই নির্বাচন সুষ্ঠু হবে না, ইভিএম নির্বাচন করা যাবে না, ইলেকট্রনিক ভোটিং সিস্টেম বাদ দিতে হবে। এটা পৃথিবীর বিভিন্ন দেশে চেষ্টা করেছিল, সকলে দেখছে এটার মধ্যে অনেক কাজটি করা যায়, অনেক ভুল আছে, কাজে এটা গ্রহণযোগ্য নয়। তাই আমরা বলতে চাই যে দেশে যদি আপনারা শান্তি এবং গণতন্ত্রের ধারা বজায় রাখতে চান, এখনো সময় আছে। আর আলোচনা করে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করে, কারণ আপনারা ব্যর্থ হয়েছে। আর দেরি করেন না, আর দেরি করেন না। বেশি দেরি করলে তত্ত্বাবধায়ক দেওয়ার সময় পাবেন না, জনগণের ধাক্কায় পড়ে যাবেন আপনারা। তাকে তার আগে তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনের ব্যবস্থা করে। আমি এই যুব সমাজকে বলতে চাই, আমার এই বয়সে আমি যদি রাস্তায় নেমে এখন যে মিছিল করতে পারি, তাহলে তোমরা তোমাদের এই বয়সে দেশ রক্ষার জন্য, নিজেদের ভবিষ্যতের জন্য, আগামী দিনে নিজেদের ভবিষ্যতের জন্য সম্ভাবনা থাকতো, কেন তোমরা রাস্তায় নামবে না? তোমাদেরকে রাস্তায় নামতে হবে, ঠিক না? আগামী দিনের কর্মসূচিতে তোমাদেরকে রাস্তায় নামতে হবে, আন্দোলন করতে হবে। আমি শুধু আন্দোলন করছি, নির্বাচন হবে, তারপরে ইনশাআল্লাহ আমি চাই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করে দেশের জন্য একটা সঠিক নীতিমালা তৈরি করে যার মধ্যে দেশ শান্তি থেকে এগিয়ে দেবে। তারপরে আগামী প্রজন্মের কাছে আমরা ক্ষমতা দেব, যারা সত্যিকারের যোগ্য শিক্ষিত অধিকার এবং তাদের হাতে। এই যুব সমাজের হাতে আমি বিশ্বাস করি বাংলাদেশ নিরাপদ, বাংলাদেশের উন্নতি সম্ভব, বাংলাদেশের অগ্রগতি সম্ভব। কি তোমাদের মধ্যে সে বিশ্বাস নেই? আছে। পারবে না তোমরা দেশ পরিচালনা করতে? তাই আমাদের এই ছেলেরাই পারবে এই দেশ পরিচালনা করতে। আমরা শুধু আজকে যারা আছি তারা শুধু জানাবো তোমাদেরকে সামনে থেকে নিয়ে গিয়ে আমরা পাশে থেকে তোমাদেরকে সাহায্য করবো, বুদ্ধি পরামর্শ দেব। তাই আসো, আর দেশ নিয়ে সিনেমিটি খেলতে যাওয়া যাবে না। এদেরকে এই সরকার দেশকে বিক্রি করে দিতে চায়, যে ক্ষমতায় থাকতে চায়। কিন্তু আমরা জানি যাদের কাছে বিক্রি করবে তারাও আপনাদের কাছে আপনাদেরকে আর কিনবে না, কারণ দেখবে যে জনগণের কাছে 2 বছর দাম আপনাদের জানি, কাজে তারাও আপনাদেরকে ফেলে দেবে। কাজে আসুন, আজকে মনে করি আমরা মুক্তিযুদ্ধ করেছি, কোন তাবেদার হওয়ার জন্য নয়। আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, তাই আমরা গর্বিত। আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। এখন যদি এই দেশকে আমরা তাবেদার রাষ্ট্র বানাতে চাই, আর যেসব গোলামী চুক্তি স্বাক্ষর করেছে সেগুলি বাস্তবায়ন করতে চায়, তাহলে আবার আরেকটি যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে। এবং এই যুদ্ধে আমি যাবো আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ। দেশ রক্ষার যুদ্ধে আমরা কামিয়াব হব, সফল হব।
দেশ রক্ষা করতে পারব। কাজে প্রিয় ভাই বোনেরা, মা বোনেরা, ইমাম সাহেব রাস্তা দেখেছেন যে এই সরকার সংবিধান থেকে সব বাদ দিয়ে দিয়েছে, সব বাদ দিয়ে দিয়েছে। আসল জিনিস বাদ দিয়েছে। আর সেটা কি বলে? কোর্টের দোহাই বলে, কোর্টের আদেশ আমাদের কিছু করা নাই। কিন্তু কোর্টের আদেশটা তারাই দিয়েছে যে আমরা কিছু করলে আবার কথা হবে, আপনারা করে দেন, তাহলে আমরা বলতে পারবো কোর্ট বলেছে। সেই জন্য তত্ত্বাবধায়ক সরকার কোর্ট বলে নেয়, কোর্ট বলে তারা বিচার করতে পারবে, তারপরে তারা বাতিল করেছে। সংবিধান থেকে আল্লাহর উপর পূর্ণ অবিচল আস্থা এবং বিশ্বাস সকল কর্মকাণ্ডের ভিত্তি। এই জিনিসকে কেন মুছিয়ে দিলেন? কারণ আল্লাহর উপরে বিশ্বাস করেন না, তারা কর্মকাণ্ড করতে চায় আল্লাহর উপর বিশ্বাস না রেখে। যাদের আল্লাহর উপরে বিশ্বাস নাই তাদের ইমান কোথায়? যাদের ইমান ঠিক যায় তাদের উপর ভরসা কি দিয়ে তাদের বুদ্ধিকে ভরসা করা যায়। যাদের ইমান নেই তাদের উপর ভরসা করা যায়। তাই আল্লাহর উপর একটা বিশ্বাস ঢুকিয়ে দিয়েছে। সেজন্যই কিন্তু আজকে দেশের মানুষ তাদের উপর আর ভরসা করতে পারছে না। আপনারা দেখেছেন যে আমাদের প্রধানমন্ত্রী ভালো কথা, আমরা সকলভাবে সেই ইতিহাস তৈরি করতে চেয়েছিল, আল্লাহর উপর একটা বিশ্বাস রেখেছিল। শহীদ জিয়া কয়েকটি সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস, মুসলিম বিশ্বের সঙ্গে বিশেষ সম্পর্ক, গণভোট, যেখানে কোন কিছু যদি পরিবর্তন করা হয় সংবিধানকে, গণভোটের ব্যবস্থা করেছিলেন। সেখানে সেই সুযোগটি আপনাদের ছিল। গণভোট, তারপরে প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক করার হিসাবে দিয়েছিলেন এবং সকল ধর্মের মানুষের সমান অধিকার দিয়েছিলেন। এখানে সকল ধর্মের মানুষ, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সকল ধর্মের মানুষের সমান অধিকার দিয়েছিলেন সেই জিয়াউর রহমান তিনি। আর আমাদের প্রধানমন্ত্রী আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস দিয়ে দিলেন। তিনি সেদিন গেলেন, ভালো কথা আমার আপত্তি নেই, তিনি সেদিন গেলেন পুজো দেখতে তিনি গিয়ে তিনি বললেন যে আপনাদের বললেন না, তিনি বললেন আমাদের মা দুর্গা এসেছে বল দিয়ে চলে। তিনি তাহলে কি মুসলমান? উনার মা দুর্গা, উনি কোন ধর্মের কারো বিশ্বাস করেন সেটাও জানা মুসলিম। কাজে বুঝতে পারছেন যে যার জন্য উনারা আজকে দেশে এই অবস্থা করতে চায়। প্রিয় ভাইয়েরা, আরেকটি কঠিন সমস্যা, এই যে ভারতের প্রধানমন্ত্রী এসে গেল, এতগুলো গোপন চুক্তি করলো, জনগণের উন্নত কাজ হল না, ট্রানজিটের নামে করিডোর দিয়ে দেওয়া হলো, এখন বিনা শুল্কে ভারতীয় জিনিস আদান প্রদান চলছে, সেটি হতে পারে না। বাংলাদেশের ভেতর দিয়ে গাড়ি যাবে কি যাবে না সেই জিনিসটা অবশ্যই প্রয়োজন হলে জনগণের মতামত দিতে হবে, এবং যদি জনগণ মতামত দেয় সেখানে অবশ্যই শুল্ক দিতে হবে। সেই জিনিসটি আপনারা বলেছিলেন যদি আমরা ট্রানজিট দিই তাহলে নাকি বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে। এখন তো আমরা সিঙ্গাপুর কেন, আমরা তো এখন বটমলেস বাস্কেট হয়ে যাব। কারণ যে তারা যেভাবে সেখান থেকে ঋণ নিয়ে, এক্সিম ব্যাংক থেকে ঋণ নিয়ে রাস্তাঘাট তাদের জন্য সব করছে, ড্রেজিং করছে, এই সুদ তো আমরা সকলের ঘরে করতে বসেছে। এই সুদ শেষ করতেই তো বাংলা আমরা দেউলিয়া হয়ে যাব। এখনো ব্যাংকে টাকা নেই, সরকারের টাকা নেই। সরকার প্রতিদিন ব্যাংক থেকে 100 কোটি টাকার উপর ঋণ নিয়ে দেশ চালনা করছে। আজ 100 কোটি টাকার উপর প্রতিদিন ঋণ নিয়ে দেশ চালালে এই দেশ দেউলিয়া হতে বাধ্য। তারপরেও কিনাদের খায় দলীয় লোকজনদেরকে নাকি আরো বেশ কিছু ব্যাংক দেবে।
দলীয় লোকজনকে ব্যাংক দেওয়ার চিন্তা ভাবনা করছে, যেটা আপত্তি তুলেছে ওয়ার্ল্ড ব্যাংক বলেছে আর ব্যাংক দেওয়া যাবে না। আমাদের সময় আমরা করি নাই, আমরা দেখেছি কাজের কাজে সেজন্যই দলীয় লোকজনদেরকে ব্যাংক দেওয়ার জন্য এখন লুটপাট চলছে এবং তার বিনিময়ে বিরাট অংশের টাকা সেটা আদায় করবে। আর এই টাকা এই দেশেও থাকবে না, অন্য দেশে পাচার করবে। আর এর জন্যই ইতিমধ্যেই দেশের টাকা বাইরে যাচ্ছে বলে ডলারের পাউন্ডের দাম বেড়ে গেছে, প্রতিনিয়ত বাড়ছে। আপনার সিলেটবাসী ঢাকায় আত্মীয় স্বজন আছে মন্ডলে, সেই জন্য বুঝতে পারেন প্রতিনিয়ত এই যে বিদেশি মুদ্রার দাম বাড়ার কারণ এই যে এরা টাকা এরকম ভাবে শেয়ার মার্কেট অন্য জায়গা থেকে টাকা পাচ্ছে, সব ডলার পাউন্ড তৈরি করে অন্য জায়গায় পাঠিয়ে দিচ্ছে। এই হলো তাদের কাজ। তাই প্রিয় ভাইয়েরা, এই সিলেটবাসীর আরেকটি দাবি, গঙ্গা তীরেরা বলে গঙ্গার নাকি চুক্তি করে পানি আদায় করেছে। গঙ্গা থেকে দেখেন শুকিয়ে মরুভূমি হয়ে গেছে, কোনো পানি পানি নাই। দাম কোথাচ্ছে চুক্তি, তিস্তার চুক্তি করতে পারলেন না, করলেও পানি পাবেন না। তারপরে এখন সিপাহীমুখ বাঁধ সিলেটে, এটি একটি ভয়ঙ্কর। এই সিপাহীমুখ বাঁধ দিলে সিলেটের আপনাদের সমস্ত হাল সব শুকিয়ে মরুভূমি হয়ে যাবে, নদী নালা সব শুকিয়ে যাবে। কাজে এই সিপাহীমুখ বাঁধ দেওয়া যাবে না, এটা বন্ধ করতে হবে। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বলেছিলাম সেটা বন্ধ করে। তিনি বলেছেন, আমি বলেছি আমাদের দলে থেকে এবং আমাদের দলের নয়, এক্সপার্ট লেভেলে আমরা এক্সপার্ট থাকি, আমরা দেখব সিপাহীমুখ বাঁধ বাংলাদেশের জন্য ক্ষতিকর কিনা, আমরা জানি ক্ষতিকর, তারা বলে নয়। কিন্তু আমাদের সরকার এই কথাটি পর্যন্ত তোলেননি, আলাপ করেন। সিপাহীমুখ বাঁধ হলে সিলেট আপনারা যে একদম মরুভূমি হয়েছে, ধ্বংস হয়ে গেছে সিলেটবাসী, তার কোন ব্যবস্থা নেই। যেভাবে জলবায়ু পরিবর্তন হচ্ছে সারা পৃথিবীতে, ইতিমধ্যে দেখছে বাংলাদেশ কয়েক বছর মধ্যে কয়েকটি জেলা পানির নিচে চলে নিশ্চিন্ন হয়ে যাবে। এই মানুষগুলি যাবে কোথায় থাকো? এর জন্য জলবায়ু নিয়ে এত কথাবার্তা হচ্ছে, কিন্তু বলা হচ্ছে টাকা পয়সাও দেবে, কিন্তু সেই টাকা কি আপনার জায়গায় খরচ হবে, তাকে আবার সব সাহেবদের পকেটে যাবে। যে এটা চিন্তার ব্যাপার আছে। সেজন্য প্রিয় ভাই বোনেরা, আমি শুধু বলতে চাই, বেশিরভাগ সময় আমি সংগ্রামই করলাম দেশের জন্য, এই মানুষগুলির জন্য। এখনো সংগ্রাম করছি শুধু দেশের জন্য, মানুষগুলির জন্য। কাজে ভয় পাওয়ার কিছু নাই। আসুন দেশ রক্ষার জন্য আরেকবার আমরা সকলে উঠে যাই। জনগণের মূলিত শক্তির কাছে স্বেচ্ছাচারী সরকার পরামত মানতে বাধ্য হবে হবে হবে। বিজয় আমাদের সুনিশ্চিত, এই তারা বেশি সুরে। কাজে সেজন্যই আপনার সকলে ঐক্যবদ্ধ হন। এরপরে আমরা আজকে ঢাকা থেকে সিলেট পর্যন্ত আমাদের রোকনার বেরিয়েছে। এরপরে আমরা উত্তরাঞ্চলের দিকে যাব। আমরা জানি সেই অঞ্চলের মানুষও বিপুল উৎসাহ উদ্দীপনায় অপেক্ষা করছে। তারপরে যে কর্মসূচি ভোট মানতে পারে, ঈদের পরে যে কর্মসূচি দেব, আপনারা কি সেই কর্মসূচিতে হাত তুলে আসবেন? সেইভাবে শুধু হাত তুলে হবে না, আসতে হবে। আমি থাকবো, দেখবো এই যে টিভি ক্যামেরা বাইরে আছে, সব চেহারা তুলেছে। কাজে আপনাদেরকে শরীর হতে হবে দেশ রক্ষার জন্য, গণতন্ত্রের জন্য, নিজের বাঁচার অধিকার প্রতিষ্ঠার জন্য, নিজের সম্মানের সঙ্গে বাঁচার অধিকার, চাকরির জন্য, নারীর
বাংলাদেশ জিন্দাবাদ।